এখন আমরা আলোচনা করব তাড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহের দ্বিতীয় অংশ তথা পরিবর্তী প্রবাহ নিয়ে। তো তড়িৎ প্রবাহ মূলত দুই ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে স্থির প্রবাহ, দুই নাম্বার হচ্ছে এই পরিবর্তী প্রবাহ। স্থির প্রবাহ হচ্ছে যে প্রবাহের মান ও দিক সর্বদা একই থাকে, সে ধরনের প্রবাহকে বলা হবে স্থির প্রবাহ। আর যদি এর কোনো একটা অথবা উভয়ের পরিবর্তন ঘটে তবে সে ধরনের প্রবাহকে বলা হবে পরিবর্তী প্রবাহ। আবার দিক বিবেচনায় কিন্তু তড়িৎ প্রবাহ দুই ধরনের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে সরাসরি প্রবাহ, এটাকে বলা হয় ডিরেক্ট কারেন্ট। দুই নম্বর হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। সরাসরি প্রবাহটা হচ্ছে আমরা জানি যে সাধারণ তড়িৎ কোষ বা ব্যাটারি যে তড়িৎ প্রবাহ প্রেরণ করে তার অভিমুখ কিন্তু সর্বদা একই থাকে। এজন্য একে সরাসরি প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ বলা হয়। একে সংক্ষেপে ডিসি লেখা হয়। তো এখানে দেখো যে সময় সাপেক্ষে কয়েক ধরনের ডিসি লেখচিত্র দেখানো হয়েছে, ডিসি প্রবাহ লেখচিত্র দেখানো হয়েছে। তো তার মধ্যে প্রথম যে লেখচিত্রটা সেটাতে দেখো যে এখানে সময়ের সাথে কিন্তু তড়িৎ প্রবাহের মান ও দিকের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এটা হচ্ছে এই এখানকার ডিসিটা হচ্ছে একেবারে পিওর ডিসি, স্থির মানের বা সমপ্রবাহের। আর এই যে দ্বিতীয় তৃতীয় লেখচিত্রে যে ডিসি গুলো দেখানো হয়েছে এগুলো কিন্তু আসলে বিশুদ্ধ ডিসি না, এগুলো পালসেটিং ডিসি বা অবিশুদ্ধ ডিসি। কারণ এই ডিসি গুলো একমুখী হলেও এদের মধ্যে কিন্তু এই যে রিপল বা ঢেউ থেকেই যায়। সাধারণত রেকটিফায়ার বা একমুখী কারকের আউটপুট হিসেবে এই ধরনের পালসেটিং ডিসি পাওয়া যায়। তবে ফিল্টার সার্কিট ব্যবহার করে তথা বর্তনীতে ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি ব্যবহার করে কিন্তু আমরা এই রিপল বা ঢেউ দূরীভূত করতে পারি। তো যাই হোক, এখানে এই লেখচিত্রগুলোতে দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবাহের মান বা মাত্রাটা স্থির নাও থাকতে পারে, কিন্তু দিক বা অভিমুখ কখনোই পরিবর্তিত হয় না। এজন্য দিক বিবেচনায় আমরা বলতে পারি যে প্রবাহ সময়ের সাথে সাথে দিক বা দশার পরিবর্তন করে না তাকে বলা হবে ডিসি কারেন্ট বা সরাসরি প্রবাহ। এবার যদি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় যে এই বর্তনীর মধ্য দিয়ে অর্থাৎ রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ একমুখী না হয়ে প্রবাহের অভিমুখ বারবার বিপরীত হয়, অর্থাৎ যে একটা নির্দিষ্ট সময়ব্যাপী এক অভিমুখে যে প্রবাহের দিক উল্টে যাচ্ছে, আবার ওই একই সময়ব্যাপী উল্টা অভিমুখেও থাকে, অতঃপর আবার পূর্বাভিমুখী হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়কালের অর্ধেক সময় তড়িৎ যে দিকে প্রবাহিত হয় বাকি অর্ধেক সময় কিন্তু তার বিপরীত দিকে প্রবাহিত হয়, এবং সেই সাথে মানেও শূন্য থেকে ক্রমশ বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ হয়, আবার সর্বোচ্চ থেকে ক্রমশ হ্রাস পেতে পেতে সর্বনিম্ন হয় বা শূন্য হয়ে যায়। তো এই ধরনের প্রবাহকে বলা হবে আসলে এই দিক পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। একে কিন্তু সংক্ষেপে এসি দ্বারা লেখা হয়। তো এই যে আমরা ব্যবস্থাটা গ্রহণ করলাম, তো এই ব্যবস্থাটা আসলে আমরা কিভাবে গ্রহণ করতে পারি, তো আসলে আমরা সেটা একটু দেখি। তো আমরা জানি যে এরকম একটা সরল বর্তনীতে তড়িৎ কোষ রোধকের মধ্য দিয়ে একই দিকে স্থির মানের তড়িৎ প্রবাহ প্রেরণ করে। যদি আমরা এই কোষের প্রান্তদ্বয় বা মেরুদয়ের স্থান বিনিময় করে দেই তাহলে কিন্তু রোধকের মধ্য দিয়ে এবার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। আমরা যদি এই কাজটা বারবার করে দিতে পারি, অর্থাৎ এই তড়িৎ কোষের মেরুদয়ের সংযোগ যদি বারবার পরিবর্তন করে দিতে থাকি আমরা, তাহলে দেখবো যে রোধকের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু বারবার পরিবর্তিত হতে থাকবে। তো এটা তো আসলে দিক পরিবর্তনের কথা হলো, মানের তো কোনো পরিবর্তন হলো না। এছাড়া তোমরা ফ্যারাডের পরীক্ষাও কিন্তু দেখেছিলা যে একটা দণ্ড চুম্বককে একটা বদ্ধ কুণ্ডলী বা আবেশকের কাছে সমবেগে আনা নেয়া করা হলে অথবা চুম্বকটিকেই স্থির রেখে কুণ্ডলীটিকে যদি এর কাছে আনা নেয়া করা হয়, তাহলে আনার সময় কুণ্ডলীর সাথে সংযুক্ত গ্যালভানোমিটারের কাঁটা যেদিকে বিক্ষিপ্ত হয়েছিল দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সময় কিন্তু কাঁটা তার বিপরীত দিকে বিক্ষিপ্ত হয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়েছিল। তো এবার আসো যে তড়িৎ প্রবাহের মান কিভাবে পরিবর্তন করা যায়। তো
তো তোমরা তো জানো যে একটা সরল বর্তনীতে শুধু রোধ থাকার কারণে তড়িৎ কোষ বা ব্যাটারি একই দিকে তড়িৎ প্রবাহ প্রেরণ করে। যদি এই রোধকের সাথে আমরা একই দিকে বা স্থির মানের একই দিকে তো অবশ্যই স্থির মানের তড়িৎ প্রবাহ প্রেরণ করে। তো আমরা যদি এই রোধকের সাথে একটা আবেশক যুক্ত করে দিই, একটা এলআর বর্তনীর কথা চিন্তা করো, তো স্বকীয় আবেশের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা এলআর বর্তনীর ক্ষেত্রে দেখেছিলাম যে এই চাবি যুক্ত করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই তড়িৎ প্রবাহের মান 0 থেকে সর্বোচ্চ মান প্রাপ্ত হয়নি, অর্থাৎ চরম মানে পৌঁছেনি সাথে সাথেই, একটু সময় নিয়েছিল। অর্থাৎ যে ধীরে ধীরে মান ক্রমশ বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ হয়েছিল, যদিও এই সময় ব্যবধানটা খুবই অল্প ছিল। এই আবেশকটা না থাকলে কিন্তু তোমার তড়িৎ প্রবাহ সঙ্গে সঙ্গেই চরম মানে পৌঁছে যেত। তাহলে এখান থেকে একটা আইডিয়া পাওয়া গেল যে তড়িৎ প্রবাহের পরিবর্তিত মান পেতে চাইলে আবেশক লাগবে। আবার আসো যে ওই ফ্যারাডে পরীক্ষায় ফিরে আসো, যেখানে আমরা দেখেছিলাম যে একটা স্থির চৌম্বক ক্ষেত্রে একটা কুণ্ডলীকে বা একটা আবেশককে আনা নেয়া করা হলে এই চুম্বক এবং তোমার এই কুণ্ডলীর আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল উদ্ভবের ফলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছিল। তো আসলে আমরা সেই লজিকটাকে কাজে লাগাই। তবে এবার কিন্তু আমরা স্থির চৌম্বক ক্ষেত্রে একটা আয়তাকার তার কুণ্ডলীকে নিয়ে আসবো এবং এই কুণ্ডলীটিকে এর কাছে আনা নেওয়ার পরিবর্তে ঘুরাতে থাকবো। তাহলে কি হবে দেখো, যে আমরা এরকম একটা সুষম চৌম্বক ক্ষেত্রের কথা বিবেচনা করি। ধরে নেই যে এই সুষম চৌম্বক ক্ষেত্রে এরকম একটা আয়তাকার তার কুণ্ডলী রয়েছে। আমরা জানি এই তার কুণ্ডলীর এটা একটা তল এবং এই তলের যে তল ভেক্টর রয়েছে সেটা হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর, উপরে হতে পারে নিচেও হতে পারে। তো আমরা এই কুণ্ডলী তলটাকে আমরা এরকম একটা ব্যবস্থার সাথে সংযুক্ত করে দেই। তো এই যে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক, এই দিক আমরা যদি এই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে কুণ্ডলীটাকে এভাবে ধরি, অর্থাৎ কুণ্ডলী তলটা কিন্তু তোমার এর সাথে দেখো এই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে লম্ব হবে, কিন্তু তল ভেক্টর অর্থাৎ এই তলের যে তল ভেক্টর থাকবে সেই তল ভেক্টরটা ধর এই দিকে, এর সাথে লম্ব বরাবর এই দিকে, এবং চৌম্বক ক্ষেত্রের দিকও কিন্তু এই দিকে। তাহলে দুইটার দিক কিন্তু একই দিকে, অর্থাৎ এই দুইটার দিক একই হওয়ার কারণে এদের মধ্যবর্তী কোণটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি আমরা এই চৌম্বক ক্ষেত্রে এই কুণ্ডলীটাকে এভাবে ধরি, তাহলে দেখো এই কুণ্ডলীর সাথে তোমার এই বলরেখাগুলো জড়িত হয়ে যাচ্ছে, সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এর সাথে সংশ্লিষ্ট বলরেখার সংখ্যা বা ফ্লাক্স আমরা পাবো। ফ্লাক্সের সূত্র অনুযায়ী বা সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ফাই ইকুয়াল টু বি ডট এ। আর এখানে বি হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রের মান এবং এ হচ্ছে তোমার এই কুণ্ডলী তলের তল ভেক্টর। তাহলে যদি এখানে n সংখ্যক পাক থাকে তাহলে কিন্তু আমরা এখানে সামনে একটা n বসিয়ে দিব, যে n ইনটু b ডট a। তাহলে এখান থেকে আমরা পাই n b a cos থিটা, যেখানে থিটা হচ্ছে যে এই যে একটা কুণ্ডলী আমরা বিবেচনা করলাম, মনে করো এটা একটা হচ্ছে আমার সেই কুণ্ডলী, তাহলে এই কুণ্ডলীর তলের মনে করো এটা হচ্ছে তোমার তল ভেক্টর, এই তল ভেক্টর, অর্থাৎ এটাকে আমরা ই ভেক্টর দেই। আর এই যে তোমার এইটার দিক, এটা মনে করো বি ভেক্টরের দিক, এদের অ্যাঙ্গেলটা মনে করো হচ্ছে থিটা। তাহলে এই হচ্ছে তোমার সেই থিটা। তাহলে এই থিটার পরিচয় কি হলো, যে এই চৌম্বক ক্ষেত্র এবং তোমার এই তল ভেক্টরের মধ্যবর্তী কোণটা। তাহলে দেখো যদি আমরা এই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে একেবারে এভাবে খাড়াভাবে কুণ্ডলীটাকে ধরি, তাহলে এই কুণ্ডলীর তলের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিক একই হয়, অর্থাৎ অ্যাঙ্গেলটা কিন্তু তোমার 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 এবং এটাই কিন্তু cos থিটার সর্বোচ্চ মান। তাহলে কিন্তু আমরা এখান থেকে ফাই এর সর্বোচ্চ মান পাবো কিন্তু তোমার এই যে n b a, কখন, যখন এই অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন এখান থেকে বোঝাও যাচ্ছে যে দেখো যে এইভাবে যখন আমরা রাখবো তখন কিন্তু ম্যাক্সিমাম বলরেখা এর সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক বলরেখা এর সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, তার মানে ফ্লাক্স কিন্তু সর্বোচ্চ হচ্ছে। তারপর যখন আমরা এটা ঘোরাতে থাকবো, একটু দেখো ঘোরাতে থাকলে কিন্তু দেখো এই যে দেখো যখন আমরা ঘোরাতে থাকতেছি তখন কিন্তু বলরেখাগুলো, কিছু বলরেখা মিসিং হয়ে যাচ্ছে, অর্থাৎ সবগুলো বলরেখার সাথে আর সংশ্লিষ্ট হচ্ছে না, বলরেখার সংখ্যা কমে যাচ্ছে, তার অ্যাঙ্গেলটা কিন্তু তোমার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তাহলে দেখো যখন cos থিটার এই থিটার অ্যাঙ্গেলের এই থিটাটার মান যখন বাড়তে থাকবে তখন কিন্তু cos থিটার মান কমে যেতে থাকবে, তার মানে ফ্লাক্সের পরিমাণ কমে যেতে থাকবে।
এবং এই থিটার মান বাড়তে 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 দেখো যখন আমরা এই কুণ্ডলীটাকে এভাবে ধরবো তখন কিন্তু তোমার এই তল ভেক্টরের দিক হচ্ছে তোমার এই দিকে আর চৌম্বক ক্ষেত্রের দিক এই দিকে, তার মানে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই 90 ডিগ্রি যখন হয়ে যাবে cos 90 ডিগ্রি মানে 0, তার মানে ফ্লাক্স তখন ওই সময় শূন্য হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে প্রমাণও দেখো যে যখন আমরা একেবারে এর সাথে সমান্তরালে এটা স্থাপন করব তখন কিন্তু এর সাথে কোনো বলরেখা যুক্ত হবে না, সংশ্লিষ্ট হবে না, অর্থাৎ ফ্লাক্স কিন্তু শূন্য হয়ে যাবে। এবার দেখো যদি আমরা আরো বেশি কোণ বাড়াতে থাকি, কোণের পরিমাণ যদি আরো বৃদ্ধি করতে থাকি, এবার কিন্তু তাহলে অপোজিট পাশে কিন্তু দেখো এই বলরেখা এর সাথে সংশ্লিষ্ট হতে থাকবে। তাহলে অপোজিট পাশে যদি বলরেখা সংশ্লিষ্ট হতে থাকে, দেখো থিটার মান 90 ডিগ্রিতে যখন আরো বড় হতে থাকবে তখন কিন্তু ফ্লাক্সের পরিমাণ বাড়তে থাকবে, কিন্তু এখানে আমরা কিন্তু একটা মাইনাস মান পাবো, নেগেটিভ মান পাবো। তার মানে দেখো কিন্তু বিপরীত পাশ থেকে কিন্তু তোমার এই বলরেখাগুলো এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে। তারপরে হতে হতে যখন একেবারে এরকম খাড়া হয়ে যাবে তখন দেখো তোমার এই তল ভেক্টরের দিক হচ্ছে তোমার এই দিকে আর তোমার চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিক, তাহলে অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি হলো। তাহলে 180 ডিগ্রি যখন থিটার মান হয়ে যাবে তখন কিন্তু ফাই এর মানটা নেগেটিভ হয়ে যাবে, 180 ডিগ্রি -1, তার মানে ফাই ইকুয়াল টু হয়ে যাবে -mva। তা এই মাইনাসটা বোঝাচ্ছে যে বিপরীত পাশ থেকে। এবার যদি আমরা কোণটাকে আরো বৃদ্ধি করতে থাকি, তাহলে আরো বৃদ্ধি করতে থাকলে কি হবে যে দেখো ধীরে 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 আবার ওই ফ্লাক্সের বলরেখার সংখ্যা এর সাথে সংশ্লিষ্ট বলরেখার সংখ্যা কমে যেতে থাকবে, ফলে ফ্লাক্সের পরিমাণ কমতে থাকবে, কমতে 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 আবার যখন এর সাথে একেবারে প্যারালালি এইভাবে স্থাপিত হবে তখন দেখো আবার এই যে তোমার তল ভেক্টরের দিক এবং এই যে চৌম্বক ক্ষেত্রের দিক এবং এর অ্যাঙ্গেলটা কিন্তু তোমার কত হলো 3 নং 27 270 ডিগ্রি। তখন 270 ডিগ্রি যখন বাড়াতে থাকবো তখন কিন্তু ফ্লাক্সের পরিমাণটা কি হতে থাকবে, আবার তোমার কমতে থাকবে। তাহলে কমতে কমতে দেখো এর সাথে কোনো বলরেখা দেখো যুক্ত হচ্ছে না, একেবারে যখন 270 ডিগ্রিতে হবে তখন ফ্লাক্স আবার শূন্য হয়ে যাবে। তারপরে আবার যখন ঘুরাতে থাকবো তখন দেখো যে আবার কিন্তু পূর্ব পাশটা আগের সেই পাশটা পাচ্ছে, তার মানে আবার সে ফ্লাক্সের পরিমাণ বাড়তে থাকবে, বাড়তে 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 আবার দেখো সেই আগের অবস্থায় চলে আসতেছে, পূর্বাভিমুখ হচ্ছে। তার মানে দেখো ফ্লাক্সের সাথে এই যে cos থিটা থাকার কারণে কিন্তু আমরা ফাই কে তোমার cos ওয়েভের মাধ্যমে প্রকাশ করতে পারি, অর্থাৎ লেখচিত্রটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। দেখো মনে করো এইদিক হচ্ছে তোমার থিটা আর এইদিকে মনে করো ফাই, তাহলে কি হবে যেহেতু cos ওয়েভের মাধ্যমে প্রকাশ করা যাবে এটাকে, তাহলে cos ওয়েভ তো আমরা জানি এরকমটা। তো আমরা প্রমাণ দেখি যে আসলে হয় কিনা, যে দেখো cos যখন 0 ডিগ্রি তখন কি তোমার cos 0 ডিগ্রি মান 1 মানে সর্বোচ্চ, তার মানে ফাই কিন্তু তখন সর্বোচ্চ। তাহলে থিটার মান যখন 0 তখন কিন্তু তোমার ফাই এই যে সর্বোচ্চ। তারপরে যখন কোণের মান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন cos 90 ডিগ্রি হয়ে যাবে তখন কিন্তু cos 0, তার মানে ফাই এর পরিমাণ শূন্য হয়ে যাবে। এই যে দেখো যখন 90 ডিগ্রি হয়ে গেছে তখন কিন্তু তোমার একেবারে ফাই এর পরিমাণ অর্থাৎ ফ্লাক্সের পরিমাণ শূন্য হয়ে গেছে। আবার যখন থিটার মান তোমার 90 ডিগ্রির চেয়ে বড় হতে থাকবে, বাড়তে বাড়তে মনে করো যখন কত 180 ডিগ্রি হতে থাকবে তখন কিন্তু আবার ফাই এর মান নেগেটিভ পেয়ে যাব, তাহলে নেগেটিভ দিকে কিন্তু সর্বোচ্চ হচ্ছে। তাহলে দেখো এই যে তোমার 90 ডিগ্রি, এই যে তোমার আরো 90 ডিগ্রি, তার মানে কত 180 ডিগ্রি হলো, তাহলে 180 ডিগ্রিতে কিন্তু এই যে আবার বিপরীত পাশে আমরা এই যে সর্বোচ্চ মানটা পাচ্ছি বিপরীত পাশে। এরপরে যখন আবার বাড়তে থাকবে তখন কিন্তু তোমার আবার দেখো কি হতে থাকবে, তোমার এই ফাই এর পরিমাণ ধীরে ধীরে যে শূন্য হতে থাকবে। এভাবে তোমার কি হবে এই যে বাড়বে কমবে বাড়বে কমবে। তো আমরা কিন্তু যখন আমরা এটাকে ধরেছিলাম এভাবে যখন আমরা ধরেছিলাম তখন দেখো আমরা কোন পাশটা দেখছিলাম যে এটা হচ্ছে কালো পাশ আর এই পাশটা হচ্ছে দেখো এই যে সাদা পাশ। তো আমরা যদি চিত্রের মাধ্যমে এখানে দেখাই তাহলে এই জায়গাতে হচ্ছে তোমার চিত্রটা হবে এরকম, তাহলে এই পাশটা হচ্ছে তোমার কালো, এই পাশটা কালো আর এই পাশটা হচ্ছে তোমার সাদা, বা এটাকে আমরা এইভাবে দেখাই। আবার যখন 90 ডিগ্রি তখন কি হচ্ছে এই যে যখন এরকমটা ছিল তারপরে যখন আবার এরকমটা হলো তার মানে এর ফ্ল্যাট, তাহলে এই জায়গাটায় আমরা দেখাবো হচ্ছে তোমার তাহলে কি হবে এর মধ্যে এই অংশটুকু তোমার কালো হবে, ফ্ল্যাট হয়ে গেল। এবার কি হবে যে আবার যখন এই জায়গায় আসবে তখন কি হবে আবার খারাপ ভাবে হবে, তাহলে এবার যদি এটা ঘুরে যায় তাহলে এই অংশটা কালো হয়ে যাবে, এই পাশটা কালো হয়ে যাবে। তারপর যখন আবার এই জায়গায় আসবে তখন আবার কি হবে এরকম ফ্ল্যাট হয়ে যাবে,
এই জায়গাটায় তাহলে কি হলো, তখন কালো পাশটা এখানে তোমার নিচে হয়ে যাবে। আবার যখন এই অবস্থাটায় আসবে তখন আমরা এখানে দেখতে পারবো তাহলে ঘুরে গিয়ে আবার এই পাশটা কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে কি দেখো, এই জায়গায় এসে আবার সেই পূর্বাভিমুখী হলো। তার মানে এই যে এখান থেকে এসে একটা পূর্ণ পর্যায় সম্পন্ন করে এখানে চলে আসলো। তাহলে দেখো আমরা থিটার সাপেক্ষে এখানে ফাইয়ের লেখচিত্র আমরা বুঝলাম। এটা আমরা কিন্তু এটাকে সময় সাপেক্ষেও দেখতে পারি। আমরা জানি যে এই যে কুণ্ডলীটিকে আমরা ঘোরাচ্ছিলাম, তো আমরা যদি কুণ্ডলীটিকে ওমেগা কৌণিক বেগে ঘুরাই তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি। এখান থেকে আমরা পাই যে থিটা ইকুয়াল টু, এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল টু ওমেগা টি। অর্থাৎ আমরা এটাকে থিটার সাপেক্ষে ফাইয়ের লেখচিত্র দেখেছি, এটাকে কিন্তু আমরা টি এর সাপেক্ষেও বলতে পারি, টি এর সাপেক্ষেও ফাইয়ের পরিবর্তন আমরা বলতে পারি। তো এই যে কুণ্ডলীটিকে যে আমরা যখন ঘোরাচ্ছিলাম তখন কিন্তু ফ্লাক্সের পরিবর্তন তো হচ্ছিল, তাই না? এই যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল, তো ফ্লাক্সের পরিবর্তন হওয়ার কারণে এই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী সেই তড়িৎচালক বল ই কে লেখা যায় E ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। তাহলে এই মাইনাসটা থাকলো, আর ডি ডিটি, এই ফাই মানে কি, ফাই মানে আমরা এখানে কি পেয়েছিলাম, এন বি এ কস থিটা। তাহলে এন বি এ কস, আর থিটার জায়গায় আমরা কি লিখবো, ওমেগা টি। ঠিক আছে, তাহলে এবার কি পাবো আমরা, এই মাইনাসটা থাকলো, দেখো এই যে এন বি এ, তারপর আমরা যদি টি এর সাপেক্ষে সময়ের সাপেক্ষে cos ওমেগা টি কে ডেরিভেটিভ করতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস sin ওমেগা টি। সেই মাইনাস আর এই মাইনাস মিলে আমরা প্লাস করে দিলাম, তাহলে হবে sin ওমেগা টি। আর এই ওমেগা টি কে যদি আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা একটা পাবো ওমেগা। তাহলে কি দাঁড়ালো যে E ইকুয়াল টু এন বি এ ওমেগা sin ওমেগা টি। দেখো এখানে তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তিটাকে কিন্তু আমরা আবার সাইন ওয়েভের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা তো জানি যে নরমালি সাইন ওয়েভটা হচ্ছে এরকম, যে এই যে এখান থেকে শুরু করে এরকমটা। তো এখানে যেহেতু আমরা cos কে ডেরিভেটিভ করে সাইন পাচ্ছি, মানে মাইনাস সাইন পাচ্ছি, তাহলে মাইনাস সাইন ওয়েভটা হবে, আমরা যদি এই চিত্রে দেখাই তাহলে আসলে মাইনাস সাইনের নিচের দিকে আমরা দেখাবো। তাহলে নিচের দিকে দেখালে এরকমটা হবে। তাহলে আচ্ছা এখানে দেখো যে যখন এখান থেকে আমরা দেখবো যে ফাই এর সূত্রটা যে ছিল, ফাই ইকুয়াল টু, দেখো যখন থিটার জায়গায় মানে থিটা মানে ওমেগা টি, যখন ওমেগা টি শূন্য তখন ফাই cos শূন্য মানে ফাই হচ্ছে সর্বোচ্চ। তো যখন থিটা মানে শূন্য বা ওমেগা টি শূন্য তখন ফাই সর্বোচ্চ। কিন্তু তখন তড়িৎচালক বলটা কত, যে ওমেগা টি যখন শূন্য তখন সাইন জিরো মানে জিরো, তার মানে ই কিন্তু জিরো। তার মানে এই যে তোমার এখান থেকে তোমার ই এর ইয়াটা শুরু হবে, তড়িৎচালক বলটা শুরু হবে এখান থেকে। তারপরে যখন দেখো থিটার মান যখন 90 ডিগ্রি বা ওমেগা টির মান যখন 90 ডিগ্রি, তখন কি হচ্ছে cos 90 ডিগ্রি মানে 0, তখন ফাই 0। আর সেক্ষেত্রে ওমেগা টির মান 90 ডিগ্রি হলে sin 90 ডিগ্রি মান 1, সেক্ষেত্রে কিন্তু ই তোমার সর্বোচ্চ হয়ে যাচ্ছে। ই তোমার সর্বোচ্চ হলে তখন দেখো এই যে যখন ফাই 0 সেখানে তোমার এই মানটা হবে তোমার সর্বোচ্চ, ই এর মানটা হবে তোমার সর্বোচ্চ। আবার দেখো যখন তোমার এটা কত হবে 180 ডিগ্রি, তখন কিন্তু ফাই এর মান আবার সর্বোচ্চ তবে বিপরীত পাশে, এই যে ফাই এর মান সর্বোচ্চ আবার বিপরীত পাশে মানে এই পয়েন্টটার কথা বলতেছি। আর সেই পয়েন্টে তোমার ই কত, sin 180 ডিগ্রি মানে হচ্ছে 0, তার মানে ই এই জায়গায় 0, তার মানে এই জায়গায় গিয়ে এই যে আবার ই 0 হয়ে যাচ্ছে। তো এভাবে দেখো আমরা ওই একই চিত্রে আমরা সময়ের সাথে ফাই এবং ই এর লেখচিত্র বুঝতে পারবো। এবার যদি আমরা এই কুণ্ডলীর যে কুণ্ডলীটাকে আমরা এখানে ঘুরালাম এর সাথে যদি একটা বহিবর্তনী যুক্ত করে দেই তাহলে কিন্তু এই কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। আমরা যদি সেই তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করি এবং বর্তনীর রোধ যদি আর হয় তাহলে আমরা লিখতে পারবো যে আই ইকুয়াল টু ই বাই আর। তার মানে হচ্ছে তোমার ইর মানে ই সমান আমরা লিখতে পারবো কি এন বি এ
আচ্ছা, তার আগে আমরা এখানে আরেকটু কথা বলে নিই যে দেখো এই যে তোমার এই মানটা সর্বোচ্চ কখন হচ্ছে, ওমেগা টির মান যখন 90 ডিগ্রি হবে। ওমেগা টির মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন ওমেগা টির মান হবে তোমার 1, তার মানে হয়ে যাবে সর্বোচ্চ সাইন 90 ডিগ্রি মান মানে 1, এর চেয়ে তার বড় মান হতে পারে না। তাহলে ই এর সর্বোচ্চ মান কত হবে, এই যে এতটুকু হবে তোমার ই এর সর্বোচ্চ মান। আর এই সর্বোচ্চ মানটুকুকে যদি আমরা ই নট দ্বারা প্রকাশ করি তাহলে ই ইকুয়াল টু আমরা লিখতে পারবো এতটুকুর মান হচ্ছে তোমার ই নট আর হচ্ছে তোমার সাইন ওমেগা টি। তাহলে ই এর এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা পাবো ই নট সাইন ওমেগা টি বাই হচ্ছে আর। এই ই নট বাই আর কে আমরা লিখতে পারি আই নট সাইন ওমেগা টি, যেখানে এই আই নট ইকুয়াল টু হচ্ছে ই নট বাই আর। এটা হচ্ছে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের শীর্ষ মান। তো এই যে তড়িৎ চালক বল, দেখো তড়িৎ চালক বলের মান ও দিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই তড়িৎ প্রবাহেরও মান ও দিক পরিবর্তিত হতে থাকে। সেই সাথে দেখো যে তড়িৎ চালক বলের যে ইয়াটা ছিল, আকারটা ছিল, সেটা কিন্তু সাইন ওয়েভ, মানে সাইনোসয়েডাল একটা আকার। তাহলে এই সাইন ওয়েভ তেমনি তোমার তড়িৎ প্রবাহের ইয়াটাও কিন্তু তোমার সাইন ওয়েভ হবে। অর্থাৎ তড়িৎ চালক বল এবং তোমার এই তড়িৎ প্রবাহ উভয়ই কিন্তু একটা সাইন ধর্মী বা সাইন তরঙ্গ রূপী আকার ধারণ করে। তো শুধু তাই নয়, এক্ষেত্রে আরো একটা বিষয় দেখো যে এখানে কিন্তু তড়িৎ প্রবাহের মান শূন্য থেকে ক্রমশ বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ হয়, সর্বোচ্চ থেকে আবার হ্রাস পেয়ে পেয়ে শূন্য হয়, শূন্য থেকে আবার বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ হয়, আবার সর্বোচ্চ থেকে ক্রমশ পেয়ে শূন্য হয়, এবং কিন্তু একটা দেখো পূর্ণ পর্যায় সম্পন্ন করলো। তো এই জন্য এই ধরনের প্রবাহকে পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ কিন্তু বলা হয়ে থাকে, বা ওই অল্টারনেটিভ কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ বলা হয়, যেটাকে আমরা এসি বলে থাকি। তাহলে এখানে দেখো যে সময় সাপেক্ষে কয়েক ধরনের এসি প্রবাহ লেখচিত্র দেখানো হয়েছে। তার মধ্যে প্রথম চিত্রটা কিন্তু সাইনোসয়েডাল বা সাইন ধর্মী বা সাইন তরঙ্গরূপী। আর পরে এটা হচ্ছে তোমার স্কয়ার বা বর্গাকৃতির, এটা হচ্ছে দেখো ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকৃতির। তো এই যে এদের মধ্যে এই সাইনোসয়েডাল বা তরঙ্গরূপী কি বলে সাইন ধর্মী তরঙ্গ রূপটা এরই বিশ্লেষণ বা আলোচনাটা কিন্তু অপেক্ষাকৃত অধিক তাৎপর্যপূর্ণ, কারণ এই বর্গাকৃতির বা এই ত্রিভুজাকৃতির বা অন্য যে কোনো আকারেরই তোমার তরঙ্গরূপ হোক না কেন, সেটাকে কিন্তু যথাযথ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এই দেখা যাবে যে এই এরা হচ্ছে এই স্কয়ার বা ট্রায়াঙ্গুলার যে তরঙ্গরূপ, এই তরঙ্গরূপগুলো আসলে এই কতগুলো সাইন রূপ বা সাইন সদৃশ তরঙ্গরূপের সমন্বয়, মানে এদেরকে আমরা এই স্কয়ার, এই ট্রায়াঙ্গুলার, এগুলোকে আমরা এই সাইনোসয়েডাল তরঙ্গরূপের সমন্বয় হিসেবে কিন্তু প্রকাশ করতে পারি। অর্থাৎ এদের মধ্যে যে এই আকারগুলোর মধ্যে মূল হচ্ছে তোমার এই সাইনোসয়েডাল আকারটা বা সাইন ধর্মী আকারটা। এজন্য আমরা দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে এই সাইনোসয়েডাল আকারটা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহর মা।